হঠাৎ একদিন বাবা এলো, দুঃখ প্রকাশ করল, টাকার বদলে আশীর্বাদ করে গেল। একদিন গ্রামের ছোট মামা এলো, 50 পয়সা হাতে দিয়ে চলে গেল। বিনা পয়সায় কিছুটা জ্ঞানও দিল। আর কখনো তারা এ মুখো হয়নি। মানুষের সামাজিক সাহায্য না থাকলে হয়তো আমি মরে যেতাম। আমার প্রিয় ছাত্রী, আদরের নাম মেম সাহেব। তার সঙ্গে কয়েক বছরের মেলামেশা। তার বাড়ি থেকেও আপত্তি ছিল না। তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। একদিন আমরা দেখা না করলে থাকতে পারতাম না। এছাড়া সিনেমা, মেলা, ঠাকুর দেখা এগুলো তো ছিলই। চিঠি লেনা দেনা অনেক কিছু। পাড়া প্রতিবেশী, আমার বাড়ি, কারোর কোনো আপত্তি ছিল না। সবাই সব জানত যে আমরা একে অপরের সঙ্গী। হঠাৎ একদিন তার মেজ দিদি আমাকে একটা বিয়ের কার্ড ধরিয়ে দিল। স্বজাতির এক পাত্রের সাথে মেম সাহেবের বিয়ে, অমুক দিনে। আমি আকাশ থেকে পড়ে গেলাম। সে কি? আপনারা তো সবই জানেন, তাহলে হঠাৎ এরকম হলো কেন? কোনো উত্তর পেলাম না। একদিন সন্ধেবেলায় আমার বাড়িতে কেউ নেই। সেই সময় মেম সাহেব এলো। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এরকম সিদ্ধান্ত নিলে এত বছর পর? আমার অপরাধটা কি? আমার হাত দুটো চেপে ধরে বলল, দেখো, আমার কোনো উপায় নেই। মা বাবার সিদ্ধান্ত আমি বাতিল করতে পারবো না। যেহেতু সবাই সবকিছু জানে, আমার বিয়েতে সেই কারণে তুমি বরকর্তা হয়ে বিয়েতে থাকবে। পাত্রকে দেখতে ভারী কুৎসিত, অথচ মেম সাহেবকে দেখতে ভারী সুন্দর। পাত্রের নিজের বাড়ি নেই, টেনে হকারি করে। খুব ভালোবাসি মেম সাহেবকে, নিজের থেকেও বেশি। তাই ওকে কথা দিলাম। কথা রেখেছি চোখের জলকে অতি কষ্টে লুকিয়ে রেখে মুখের হাসি দিয়ে। বিয়ের রাতে ফুলের তোড়ার মাঝে নিজের হাত কেটে রক্ত দিয়ে চিরকুট লিখলাম, তবু ভালোবাসি। আমার বন্ধুর বউ এবং বন্ধু লক্ষণ অবাক হয়ে বলল, চল তো, বিয়ে ভেঙে দেবো এক্ষুনি। আমি তা হতে দিলাম না। ভালোবাসা জোর করে পাওয়া যায় না। হাত কাটা দেখে অনেকে প্রশ্ন করল, কি হয়েছে? বললাম, সাইকেল থেকে পড়ে গিয়ে কেটে গেছে। সেই রাতে তার এক যুবতী আত্মীয়া আমার সাথে প্রায় জোর করে পরিচয় করল। হাতের কাটা জায়গাটায় বোরোলিন লাগিয়ে দিল। সরস্বতী পুজোর দিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কথা দিয়েছি যেতে হবে। বন্ধু গোপাল আর আমি প্রস্তুত ছিলাম। একটা ক্যামেরা সঙ্গে নিলাম। দুপুরে বৃষ্টি থেমে গেল। আমরা বেরিয়ে পড়লাম। সন্ধ্যা নাগাদ বারাসাত স্টেশনে পৌঁছালাম। তারপর পৌঁছে গেলাম বিজয় চক্রবর্তীর বাড়িতে, যেখানে ওরা ভাড়া থাকত দীর্ঘ বছর ধরে। পুতুল আর ওর দিদি ছুটে এলো, আমাদের যথারীতি ঘরে নিয়ে গেল। পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিল। মধ্যরাত পর্যন্ত বারাসাত জুড়ে প্রচুর ঠাকুর, প্যান্ডেল, লাইট দেখা হলো। কথা ও গল্প হলো অনেক। পুতুলের কাছে শুনলাম প্রথম দিন থেকেই আমাকেও ভালোবেসে ফেলেছে। পরের দিন বিকেলবেলা আমাদের পুতুল ট্রেনে তুলে দিয়ে গেল, আর ছোট্ট করে কানে কানে বলে গেল, আমি তোমার, আমায় ভুলো না কখনো। এরপর চলতে থাকলো চিঠি দেয়া নেয়া। ইতিমধ্যে ফাল্গুন মাস এসে গেল। হোলির কিছুদিন আগে আচমকা পুতুল এলো পুরনো লঞ্চ ঘাটে, যেখানে আমি কাজ করতাম। রাস্তায় বেরিয়ে দেখলাম তখন প্রায় বিকেল সন্ধে। আমার স্বপ্নের নতুন রানীকে, পরনে লাল বেনারসি শাড়ি, ঠোঁটের ফাঁকে সুন্দর চাঁদের হাসি, চোখ দুটো যেন আমাকে উৎসর্গ করছে। হাতে একটি লাল গোলাপ ফুল। ফুলটি আমার হাতে দিল আর বলল, আজ থেকে এই ফুল তোমার জন্য, অন্য কারোর নয়। প্রচণ্ড খুশিতে আমার বাক রুদ্ধ হয়ে গেছিল কিছুক্ষণের জন্য। তারপর আমার সাথে
আমার বাড়ি যেতে চাইল। আজ সে বারাসাতে ফিরবে না। আমি দোটানায় ছিলাম। বন্ধু লক্ষণকে বললাম, বন্ধু লক্ষণ আমাকে বলল, এই সুযোগটা ভাই ছাড়বি না, যদি তুই বাপের বেটা হোস। পুতুলকে বাড়িতে নিয়ে গেলাম। আধ ঘন্টার রাস্তা, হেঁটে হেঁটে অনেক গল্প হলো। ভাবলাম আমার জীবনেও এত ভালো কিছু আছে। জীবনের গ্রহণ কি তাহলে মুক্তি দেবে সূর্যকে? বাড়িতে নিয়ে এলাম। বৌদি দেখে অবাক হয়ে গেল। সে এতদিন কিছুই জানত না। খাওয়া দাওয়া করে রাতে গোপালের বাড়িতে ঘুমাতে গেলাম, কারণ আমার নতুন ঘর একদম কাঁচা তখনও। পরের দিন কাজে গেলাম না। সারাদিন গল্প, আড্ডা, খাওয়া দাওয়া। শেষে বিকেলবেলা গঙ্গার পাড়ে ঘুরতে গেলাম। সঙ্গে গোপাল রয়েছে। তখন চুঁচুড়া শহরে জনবসতি খুব ঘন ছিল না। বাড়িতে এসে দেখি বৌদি, গোপালের মা, পাশের বাড়ির লোকজনরা বিয়ের আসর পেতে বসে আছে। বেশ একটা উৎসবের মেজাজ। প্রশ্ন করতেই জানা গেল আমাদের বিয়ের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এভাবে কেন? তাদের বক্তব্য, আমাদের ছেলেকে আমরা বারবার ঠকতে দেব না। আমি জেদ ধরলাম, না, এটা কোনোভাবেই সম্ভব নয়। ওর বাড়ির কেউ জানল না। ওরা বলল, আগের ঘটনাও তো সবাই জানত। শেষ পর্যন্ত সেটা তাহলে উল্টে গেল কেন? সেটা কি বেইমানি হলো না? পুতুলকে জিজ্ঞাসা করলাম, কি করা যাবে বলো? সে বলল, আমি একবার তোমার বাড়ি চলে এসেছি, আর আমি ফিরে যাব না। অতএব বিয়ে করতে প্রায় আমি বাধ্যই হলাম। এবার কাজকর্ম নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছি। পুতুলের সাথে মনের বোঝাপড়া ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে বৌদি আমাদের আলাদা করার কথা ভাবছে। কিন্তু আমি তখনও আর্থিক পরিপূর্ণ হইনি। একটু সময় চেয়ে নিলাম, কিন্তু বৌদি সময় দিতে রাজি নয়। গোপাল বলল, আমার সাথে চল, ট্রেনে লেবু আপেল বিক্রি করবি। দোল পূর্ণিমা এলো। সকাল থেকে রং আবির খেলা চলছে। অনেক বন্ধুরা এলো। প্রতিবেশীদের সাথে রং খেলা হলো, পুতুলকে পরিচয় করানো হলো। সারাদিন আনন্দে কেটে গেল। বিকেলে গঙ্গার পাড়ে ঘুরতে গেলাম। স্বামী স্ত্রী একসাথে স্টুডিওতে ছবি তুললাম। রাতে পুতুল আমায় বলল, তোমাকে পাওয়ার আশা ছিল, আমার জীবনে সে আশা পূর্ণ হলো। ঈশান কোণে আবার মেঘ জমছিল, আমরা দেখতে পাইনি। কিছুদিন পর ওর ছোদ্দা প্রদীপ এলো আমাদের বাড়িতে। সব দেখে শুনে খাওয়া দাওয়া করে গেল। বলে গেল, যা হবার হয়ে গেছে, তোমরা চিন্তা করো না, আমি বাড়িতে গিয়ে সবাইকে বুঝিয়ে ঠিক করে দেব। প্রদীপ চলে যাওয়ার একদিন পরেই ওর মেজদি এবং হবু বৌদি এসে হাজির, ঠিক বিকেল বেলায়। প্রদীপের মতো একই কথা ওরা শোনালো এবং বলল, মেয়ে হারিয়ে যাওয়ার পর থেকে ওর মায়ের অবস্থা খুব খারাপ, হসপিটালে ভর্তি আছে। মেয়ের নাম ধরে ডাকছে, ভুলভাল বকছে, অনবরত কাঁদছে। ওরা বলল, পাড়া, আত্মীয় স্বজন কেউ কিচ্ছু জানে না, তাই ঠিক হয়েছে আমরা এটা নতুন করে সামাজিকভাবেই অনুষ্ঠানের মাধ্যমে করব। আপাতত তাই আমরা পুতুলকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। মা সুস্থ হলেই আমরা একটা দিনক্ষণ ঠিক করে নেব, তারপর তোমাকে ডাকব, তখন তুমি যাবে। ততদিন তুমি যা প্রস্তুত নেয়ার নিতে থাকো। যা হবে আত্মীয় স্বজন পরিজনকে নিয়ে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমেই হবে। পুতুল খুব কান্নাকাটি করছিল। আমি ওকে বললাম, এই মুহূর্তে ওদের কথাই শোনা উচিত। তাছাড়া আমি কোনোভাবেই কোনোদিনই তোমাকে ছাড়ব না। তোমাকে আমি আবার ফিরিয়ে আনব, কথা দিলাম। বিশ্বাস করলাম। সন্ধ্যার মধ্যে ওদের বাড়ি পৌঁছাতে হবে। তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। নিয়ে গেলাম চুঁচুড়া স্টেশনে ট্রেনে তুলে দেওয়ার জন্য। ট্রেনে ওরা তিনজনে উঠে পড়ল। দরজায় দাঁড়িয়ে পুতুল কাঁদছিল। দুজনের হাতে হাত রেখে বললাম, আমরা কেউ কাউকে ছেড়ে বাঁচব না, আবার তাড়াতাড়ি আমাদের দেখা হবে।
হর্ন দিয়ে ট্রেন ছেড়ে দিল। দুজনে হাত নাড়াচ্ছি। মুহূর্তে হারিয়ে গেল সব। স্টেশন ছেড়ে রাস্তায় নেমে এলাম। চারিদিক অন্ধকার হয়ে গেছে। লাইটগুলো পিটপিট করে জ্বলছে, কিন্তু তেমন একটা আলো হচ্ছে না। একা হাঁটছি ধীরে ধীরে। অন্ধকার ক্রমশ বাড়ছে। মনে হচ্ছে পৃথিবীটা হারিয়ে যাচ্ছে। একটু একটু করে পৃথিবীটা হারিয়ে যাচ্ছে। হঠাৎ চমকে উঠলাম। বোধহয় একটা হুতুম পেঁচা ডানা ঝাপটে উড়ে গেল। অজানা আতঙ্কে হৃদয়টা কেঁপে উঠল। কোনো অশনি সংকেত নয় তো? কান্না বন্ধু এসে আমায় জড়িয়ে ধরল। সপ্তাহ 2 পরে একটা চিঠি পেলাম একজন প্রতিবেশীর হাত থেকে। তার বাড়ির সামনে নাকি রাস্তায় পড়েছিল। আমার নাম দেখে খামের ওপর। সে আমাকে দিয়ে গেল। সত্যি মিথ্যে আমি জানি না। দেখলাম সেটা পুতুলের নামে লেখা, কিন্তু পুতুলের হাতের লেখা নয়, হুমকি চিঠি। সেখানে লেখা আছে, তুমি আমাকে বাই ফোর্স বিয়ে করেছ। ভবিষ্যতে কখনো আর আমাকে খোঁজার চেষ্টা করবে না। বাড়ার সাথে পা রাখার চেষ্টা করলে পরিণাম মারাত্মক খারাপ হবে। ওর বয়স 18 বছর ছিল না, অনেক কম ছিল। তাই আমিও কোনো উপায় খুঁজে পেলাম না। বেশ কয়েকটা চিঠি পাঠালাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। ওখানে কাউকে চিনিও না। কি করে খবর নেব বা যোগাযোগ করব কিভাবে সেটাই বুঝতে পারছি না। দীর্ঘ 1 বছর অপেক্ষার পর আমি চুঁচুড়া ছেড়ে বর্ধমান নির্মাণ কাজে চলে গেলাম। মেডিকেল কলেজ নির্মাণ হচ্ছিল। প্রচণ্ড রোদে গরমে চামড়া পুড়ে কালো হয়ে গেছে। পিছনের স্মৃতি ভোলার কষ্ট থেকে এ কষ্ট যেন কিছুই না। বন্ধু গোপাল একটা চিঠি নিয়ে হঠাৎ হাজির হলো বর্ধমানে। গতকাল পিয়ন নাকি দিয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে খামটা খুললাম। পড়ে দেখি লেখা আছে, প্রিয়তমা, আমাকে তুমি ভুল বুঝো না। খুব ভালো অবস্থায় নেই আমি। তোমাকে একবার দেখতে ইচ্ছে করছে। কি জানি কেমন আছো তুমি। আমি সত্যি খুব একটা খারাপ মেয়ে। তোমার সাথে বেইমানি করলাম। এখানে তপন গুপ্ত বা তপা নামে দাদার এক বন্ধু আছে। তাকে আমি সব বলেছি। সে পিয়ারলেসে ইন্স্যুরেন্স করে। আমাদের দুজনের নামে একটা ইন্স্যুরেন্স করেছি। সেই আমাকে তোমার সাথে যোগাযোগ করতে বলল এবং আমাকে সব রকম সাহায্য করবে কথা দিয়েছে। তপাদার ঠিকানাটা দিয়ে দিলাম, ওনার সাথে যোগাযোগ করো। আমি চিঠি পেয়ে বর্ধমান থেকে কাজ ছেড়ে দিয়ে চলে গেলাম বাড়িতে। ঠিকানা অনুযায়ী বারাসাত কলোনির মোড় করুণা সুইটসের সামনে বাস থেকে নামলাম। তারপর কিছুটা হেঁটে গুপ্ত কলোনিতে পৌঁছালাম এবং তপার সাথে দেখা হয়ে গেল। ভয় হচ্ছিল কোনো বিপদে পড়ব কিনা। তাই আমার চুঁচুড়ার আর এক বন্ধু তপনদাকে সাথে করে নিয়ে গেছিলাম, আমাকে লক্ষ্য রাখার জন্য এবং সাহায্যের জন্য। কিন্তু তার সঙ্গে 2 তপনের পরিচয় করানো সম্ভব ছিল না, কারণ এটা গোপনভাবেই হচ্ছিল। তখন তো কোনো হাত ফোন ছিল না। তপার সাথে সব বিষয় নিয়ে বিস্তারিত কথা হলো এবং 1 সপ্তাহ পরে একটা তারিখ দিল। সেই তারিখে আমাকে যেতে বলল। সেই দিন পুতুলের সঙ্গে আমার দেখা করিয়ে দেবে। তারপর ধীরে ধীরে স্টেশনে পৌঁছে দিয়ে গেল। সেদিনের মতন ফিরে এলাম বাড়িতে। এবার তপার ঠিকানায় চিঠি পাঠানো শুরু হলো। তারপর পুতুলের কথা মতো আবার গেলাম তপার বাড়িতে। কলোনির মোড়ের মাঠে দেখা হলো দুজনার। অনেক কথা, অনেক কষ্ট জমে আছে দুজনের বুকের মধ্যে। কোনো রকম চোখ ছলছল কেউ কারো কাছেই লুকাতে পারলাম না। অনেক সুখ দুঃখের কথা বিনিময় হলো। ও বলল, মা বলেছে ওর সাথেই তোর বিয়ে দেব, তবে সেটা সামাজিকভাবে সবাইকে আমি বুঝিয়ে নেব। কোন কথাটা বিশ্বাসযোগ্য আর কোন কথাটা অবিশ্বাসযোগ্য কেমন করে বুঝব? তবে বিশ্বাস তো করতেই হয়।
প্রেম তো। অনেকটা মৃত স্বপ্ন নড়ে চড়ে উঠল মনের মধ্যে। অনেক খুশি নিয়ে আবার বাড়ি ফিরলাম সেই রাতে। সমস্ত লড়াইটা আমি একাই লড়ছি, কেউ পাশে নেই। নিজের প্রিয়জনরা যে বৌদি একদিন মাথা উঁচু করে বিয়ে দিয়েছিল, সে বলে কিনা বারাসাতে চাঁদ ধরতে গেছিলি। জীবন আকাশে শুধু সাদা কালো নীলের খেলা। একটু শান্তি, একটু বৃষ্টির দেখা মেলে না সহজে। মরুভূমি মনটা একটু ছায়া, একটু বৃষ্টির ছোঁয়া চায় আজ। যে নদী, কাল সে বালুচরে ঢাকা পড়ে যায়। বারবার আঘাতে আঘাতে শ্রান্ত ক্লান্ত পথিক কখনো বুঝি পথ খুঁজে পায় না। এমনি করে পেরিয়ে যায় প্রায় আরো 2টি বছর। কখনো চিঠির উত্তর আসে, কখনো আসে না। কখনো দেখা হয়, কখনো বা ফিরে আসি।